নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, কালো মেয়ে। কালো মেয়ে। সংসারে অনেক কালো বস্তু আছে, কিন্তু তার কোনোটির সঙ্গে উপমা দিলে তার কালো রঙের মাধুর্যকে ক্ষুণ্ণ করা হবে, তার মহিমায় অমর্যাদা করা হবে। সে উপমা রাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রির সঙ্গেই একমাত্র তার তুলনা দেওয়া যায়। ভিতরে বাইরে মাধুর্য মহিমায় সে ঠিক যেন কৃষ্ণা চতুর্দশী। সুডৌল কালো মুখে দুটি ডাগর শুভ্র চোখ বৃহস্পতি এবং শুক্র গ্রহের শোভায় ঝলমল করে। কারো দিকে তাকায় না, আনত চোখে পথের উপর দৃষ্টি রেখে চলে যায়। পিঠের কাপড়ের সাদা জমির পর পড়ে থাকে মোটা দীর্ঘ একটা বেনি। কোনো কোনো দিন বাঁধা থাকে এলো খোঁপা। কচিত কখনো এলো চুল পড়ে থাকে পিঠের উপর। গোটা পিঠ ছেয়েও ধরে না, নিচের দিকে জানু ছুঁয়ে থাকে। সেদিন মনে হয় কৃষ্ণা চতুর্দশী রাত্রে মধ্যাকাশ থেকে দিগন্ত পর্যন্ত ঘন কালো মেঘ সঞ্চারিত হয়েছে। হাতে থাকে খান্দুই খাতা, দু একখানা বই। একটু লক্ষ্য করে দেখলে চোখে পড়ে একটি পেন্সিলের উল্টো দিকটা। কখনো কখনো মাটি থেকে চোখ তুলে তির্যক দৃষ্টিতে এক একজনকে তাকিয়ে দেখে। সে কটাক্ষ দেখে বিভ্রম জাগে মনে। বুঝতে পারা যায় না ওই ভ্রুভঙ্গির অন্তর্নিহিত ভাবটি সঠিক কি। কখনো মনে হয় হয়তো আছে ভীরুতা। মনে মনে মেয়েটির শঙ্কার আর সীমা নাই। তার সঙ্গে নিজের কালো রঙের জন্য লজ্জাও আছে একরাশি। কখনো মনে হয় ওসব কিছুই নয়। মনে মনে ওরা তিক্ততার সীমা নাই। পৃথিবীর সমস্ত কিছুর এবং সকল জনের উপর অপরিমেয় অবজ্ঞা তির্যক দৃষ্টির শুষ্কতার মধ্য দিয়ে উঁকি মারছে। ঘড়ির কাঁটার মতো নিত্য ভোরে একবার যায়, ফেরে 8টায়, আবার যায় 10:30টায়, ফিরে আসে 4:30 বিকেলবেলা। পায়ে একজোড়া পুরনো স্যান্ডেল, আর গোড়ালির দিকটা এমন ক্ষয়ে পাতলা হয়ে গেছে যে গোড়ালির আধখানাটাই পড়ে মাটিতে। কোনো কোনো দিন দেখা যায় পা টেনে চলছে, অর্থাৎ কোনো একটা স্ট্রাপ ছিঁড়ে গেছে। আর কাপড় ব্লাউজ সাদা ছাড়া মেয়েটি পরে না। পুরনো কিন্তু ধপধপে সাদা। কোনোদিন ময়লা কাপড় পরতে কেউ দেখেনি মেয়েটিকে। পাতলা লম্বা গড়নে দেখতে একটু বেমানান লাগে। একটু খাটো মাথায় হলেই যেন ভালো হতো। আর এত রোগা যদি না হতো, এবং নিজের সম্বন্ধে এত সচেতন ও তির্যক কটাক্ষের মধ্যে তিক্ততারই হোক আর শঙ্কারই হোক এমন কাঁটা যদি না থাকত। জনতা দেখলেই ঘাড় নুয়ে পড়ে মেয়েটির। জনতাকে অতিক্রম করে ঘাড় বেঁকিয়ে ওই বিচিত্র কটাক্ষপাতে চকিতে দেখে নেয় কার মুখে কি ভাব ফুটে উঠেছে, ব্যঙ্গহাস্য নাকি করুণা। ও চকিতেই মুহূর্তে ঘাড় ঘুরিয়ে নিয়ে মাটির বুকে চোখ রেখে চলে যায়, আর বারেকের জন্যও ফিরে তাকায় না। বড় রাস্তা থেকে একটা গলিতে ঢুকে পড়ে। গলিটা প্রবেশ মুখে বেশ একটু প্রশস্ত। দুপাশে কয়েকখানা পাকা দোতলা একতলা বাড়ি। দুখানা তিনখানা বাড়ির চেহারায় আধুনিকতার ছাপ আছে, অর্থাৎ গড়নের কায়দায়, জানালা দরজার ফ্যাশনে। বাড়ি ঢোকবার দরজার সামনে এক টুকরো গোল কি 6
বা আটকোনা ঝোলানো বারান্দায়, বাহারে এবং দরজা জোড়াটায় গায়ের বিবর্ণ পালিশে ও দরজার দুপাল্লার গায়ে লাগানো নিকেল করা হ্যান্ডেলে। চৌকাঠের বাজুর গায়ে ইলেকট্রিক বেলের সুইচও আছে। হয়তো বা বাজে, নয়তো বাজে না। এই তরফটা পার হয়েই রাস্তাটা হয়েছে সংকীর্ণ। এখান থেকে আরও খানিকটা গিয়ে গলিটা সত্যি গলিরূপ ধারণ করেছে। 3 হাত তাক চওড়া হবে। কোথাও কোথাও হঠাৎ ম্যালেরিয়ায় জীর্ণ দেহ মানুষের স্পৃহাপ্রেত উদরের সঙ্গে উপমার অবিকল সঙ্গতি রেখে 4.5 হাত কি 4 হাত দাঁড়িয়ে গেছে। তারপর আবার 3 হাত, 2.5 হাত, 2 হাত। দুপাশে ছোট ছোট বাড়ি, সামনেটা পাকা রংচং করা, ভিতরটায় টিনের চাল, ইটের দেওয়াল, ছোট কুঠুরি, নিম্ন মধ্যবিত্তের বাড়ি। মস্ত একটা পাড়া। বস্তি বললে অধিবাসীরা চটে ক্ষুণ্ণ হয়। মূল গলিটা থেকে আবার 1.5 হাত চওড়া গলি চলে গেছে অনেক গলি। সেই গলির একটি কলিডোরে চলে যায় কালো মেয়েটি। গলির দুপাশের বাড়ির দোরে কি রোয়াকে যারা বসে থাকে তারা তাকে দেখে, কিন্তু কেউ কোনো মন্তব্য করে না, বরং সম্ভ্রমেই তারা মাথা নত করে যেন। উপিনবাবু মাস্টারের মেয়ে সুমতি। দরজার কড়া নাড়ে সুমতি। ভিতর থেকে দরজা খুলে দেয় একটি ছোট ছেলে, সুমতির ছোট ভাই। শঙ্কিত ধূর্ত দৃষ্টি তার চোখে, পাকানো শরীর। রংটা সুমতির মতো কালো নয়, শ্যামবর্ণ বলা চলে। সুমতির চোখে চোখ রেখে বলে, দাদা এসেছিল। বুকটা ধড়াস করে ওঠে সুমতির। দাদা? ছোটদা? ঘন ঘন ঘাড় নেড়ে শ্যামল, সুমতির ভাই, জানায় হ্যাঁ। ফিসফিস করে সুমতি প্রশ্ন করে, বাবা জানেন? হ্যাঁ। ঘাড় উল্টে দিয়ে শ্যামল বললে, বাবার কাছেই তো এসেছিল। হিম হয়ে গেল সুমতির হাত পা। বাবার কাছে এসেছিল? তাহলে বাবা? ঠিক এই মুহূর্তেই ঘরের ভেতর থেকে গলা ঝাড়ার শব্দ হলো। তারপরেই গম্ভীর কণ্ঠে ডাক এলো, সুমতি, সুমতি। উপিনবাবুর 2টি পা পঙ্গু হয়ে গেছে। দুরারোগ্য বাদব্যাধিতে ভুগছেন তিনি দীর্ঘদিন, আজ 5 বৎসর। সুমতি চকিত হয়ে সাড়া দিল, বাবা। সে তড়িৎ পদক্ষেপেই গিয়ে ঘরে ঢুকে বাবার বিছানার পাশে দাঁড়ালো। 10 ফুট 8 ফুট একখানি ঘর। পুরনো একখানা ডবল বেড খাটে খাট কেনার আমলের গদি এবং তার উপর বাড়ির যত কিছু বিছানা, কাঁথা, লেপ, শতরঞ্চি পেতে পুরো করে পাতা বিছানার উপর শুয়ে আছেন উপিনবাবু। 5 বছরে পা দুটি অনেকটা শীর্ণ হয়ে এসেছে, কালো রং ধরেছে। পা দুখানা শুকিয়ে আসছে, দেখলেই বুঝতে পারা যায়। শান্ত উদার দৃষ্টির আবরণের নিচে ক্ষোভ বেদনা থরথর করে কাঁপছে। সুমতি দেখেই বুঝতে পারল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপিনবাবু বললেন, অমল এসেছিল। চুপ করে রইল সুমতি। কি বলবে সে? বিস্ময় প্রকাশের ক্ষণ পার হয়ে এসেছে। না জানার ভান করবার সামর্থ্য তার ছিল না। আমাকে কুৎসিত ভাষায় তিরস্কার করে গেল জানলি। বালিশের তলা থেকে চাবি বের করে নিয়ে বাক্স খুলে তোর মায়ের বালাজোড়াটা বার করে নিলে। চিৎকার করতে পারলাম না, ভয়,
লোক জড়ো হবে। শুধু একবার বললাম, অমল, সুমতির বিয়ের সময় ওই দিয়ে আশীর্বাদ করবার জন্য তোমার মা বারবার বলে গেছে, ও দুটো তুমি নিও না। সে শুনলে না। চোখ ফেটে এবার তার জল বেরিয়ে এলো, গড়িয়ে পড়ল শীর্ণ গাল দুটি বেয়ে কানের পাশ দিয়ে বালিশের উপর। সুমতি মাথার গোড়া থেকে ছেঁড়া তোয়ালিটা নিয়ে বাপের চোখের জল মুছিয়ে দিয়ে বললে, আপনি কাঁদবেন না বাবা, আমার তো কোনো কাজেই দরকার হবে না ওর, সে নিয়ে গেছে যাক। কৃষ্ণাঙ্গী সেই না মেয়েটির দিকে তাকিয়ে আবার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন উপিনবাবু। সুমতি বললে, আমি চা করে আনি বাবা। উপিনবাবু আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে মনে বললেন, হায় রে ভাগ্য। ভাগ্যই বটে। উপিনবাবু জীবনে অনেক আশা করেছিলেন। তিনি নিজে ছিলেন স্কুলের শিক্ষক। শিক্ষক হিসেবে তার নাম ছিল। অনেক ভালো ছাত্র তার হাত দিয়ে তৈরি হয়েছে। উপার্জন নেহাত মন্দ করেননি, অন্তত তাঁর নিজের ধারণা তাই। কারণ জীবন ধারণের মান সম্পর্কে তাঁর আদর্শবাদ ছিল সেকালের। দারিদ্র্যকে তিনি বলতেন পরীক্ষা। দারিদ্র্য জয় করেই তো প্রতিষ্ঠা আসে। দারিদ্র্যই তো তৈরি করে সেই দুর্লভ মানুষ, যে সম্পদের প্রতিষ্ঠাকেও লঙ্ঘন করে আরও উঁচুতে ওঠে চরিত্র বলে। সেই আদর্শেই তিনি চিরজীবন টুইলের শার্ট, মিলের ধুতি, ক্যাম্বিসের জুতো পরে কর্মজীবনটা কাটিয়ে দিয়েছেন। আশা ছিল তার অনেক। বড় ছেলে বিমল বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। সমস্ত জীবন ঢেলে তিনি বিমলকে তৈরি করেছিলেন। জীবনে যত উচ্চাকাঙ্ক্ষা তার প্রচ্ছন্ন ছিল, যা তিনি সমস্ত পৃথিবীর কাছ থেকে সযত্নে লুকিয়ে রেখেছিলেন, তার সবটা তিনি দিয়েছিলেন বিমলকে। বিমলকে তিনি পড়াতেন, আর মধ্যে মধ্যে এক একদিন আবেগের মাথায় ঘরে পায়চারি করতে করতে বলতেন, দৃষ্টি রাখবে সামনে, দূর দুর্গম পাহাড়ের চূড়ার উপর, পিছনে তাকাবে না, আসে না পাশে না, সামনে দৃষ্টি রেখে শক্ত পায়ে এগিয়ে যাও, উঠতে হবে ওই চূড়ার উপর। বিমল এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, চাকরিও এখানে পেয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে সে পেয়েছিল বিদেশ যাবার বৃত্তি। বিমল বৃত্তি পাবে না ভেবেই দরখাস্ত করেছিল, কিন্তু যখন পেয়ে গেল তখন সে যেতে চায়নি। বলেছিল, না, আপনি আর খাটবেন কত। উপিনবাবু সেই পুরনো কথা বলেছিলেন, পাহাড়ের চূড়ায় তোমাকে চড়তে হবে, পিছনে তাকিও না, এগিয়ে যাও। বিমল এগিয়ে গেল। সে এগিয়ে যাওয়া তার থামেনি। পাহাড়ের চূড়াতেই সে উঠেছে, অবশ্য ছোট একটা পাহাড়ের চূড়া। সে চূড়া থেকে অন্য চূড়ায় অভিযানের কোনো সংবাদ পাননি উপিনবাবু, কিন্তু সে চূড়া থেকে আর নামেনি বিমল। সে সেই বিদেশেই এক সহপাঠিনীকে বিবাহ করে সেখানেই চাকরি নিয়ে থেকে গেছে। বিজ্ঞানের ছাত্র ছিল সে। বিজ্ঞান সমৃদ্ধ বিদেশে তার মতো কৃতী ছাত্রের অনাদর হয়নি। বিমল লিখেছিল, যা শিখলাম তা কাজে লাগাবার সুযোগ ও দেশে হবে না, সুতরাং দেশে গিয়ে সমস্ত জীবনটাকেই ব্যর্থ করবার আমি যুক্তিযুক্ত মনে করি না। এর উত্তর হয়তো ছিল, হয়তো কেন, নিশ্চয় ছিল, কিন্তু সে উত্তর উপিনবাবু দেননি। ছেলে তখনও বিয়ের সংবাদ দেয়নি।
তবু তিনি বুঝতে পেরেছিলেন। বিমলকে পাঠাবার সময় এই দিকটা তিনি আদৌ ভাবেননি। তার ছেলে ওখানে বিয়ে করে বসবে, বিমলের মতো ছেলে, এটা তিনি ভাবেননি। তার স্ত্রী কেঁদেছিলেন, তিনি হেসেছিলেন। 1946 সালে বিমল বিদেশ গেছে। 1951 সালে খবর এলো। বিমল আর চিঠিও দেয় না নিয়মিত। কালে কাশ্মীরে একাধখানা চিঠি আসে। মেজ ছেলে অমল, সুমতির ছোটদা, আজ সে এসেছিল। লেখাপড়ায় সেও খুব খারাপ ছিল না, ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন পাশ করেছিল। তার যে কি হলো, কেমন করে, কোন দিক দিয়ে, কোন ধাক্কায় আজকের অবস্থায় এসে পৌঁছল, সে উপেনবাবু বুঝতেই পারেন না। 46 সালে প্রথম সে জেলে গেল, কি একটা উপলক্ষে। সেদিন উপেনবাবু অহংকার অনুভব করেছিলেন। এই দিক দিয়ে তার জীবনের একটা দেনা ছিল, একটা অভাব ছিল জীবনে। দেশের স্বাধীনতা আন্দোলনে তিনি তার জীবনে কোনো সক্রিয় সাহায্য করতে পারেননি। শুধু চাকরির জন্যই পারেননি এটা ঠিক নয়, সাহসের তার অভাব ছিল। অমল সেটা পূর্ণ করলে, শোধ করলে দেনা, এই কথাই তিনি প্রথম দিন ভেবেছিলেন। অল্পদিন পরেই অমল অবশ্য খালাস পেল, কিন্তু সে অমল আর এক অমল। হিন্দু মুসলমান দাঙ্গায় অমলের আমূল পরিবর্তন হয়ে গেল। দাঙ্গা থামল, অমল থামল না। আইএ ফেল করে আবার পরীক্ষার জন্য তৈরি হতে হতে হঠাৎ পড়া ছেড়ে দিল। উপেনবাবু তখন বিছানায় পড়েছেন। অমল মেতে উঠল রাজনৈতিক দলের নাট্য সমিতি নিয়ে। সেখানেই নাকি দিলে প্রতিভার পরিচয়। সেই প্রতিভার সমাদর তাকে ঠেলে নিয়ে গেল ফিল্ম স্টুডিওতে। সেখানে অমল হয়ে গেল আবার এক নতুন অমল। নেশায় আসক্ত হয়েছে সে। থাকে এক ফিল্ম অভিনেত্রীর সঙ্গে। বিবাহের চেয়ে বড় হলে যে জীবন, সেই জীবন যাপন করে। ইদানিং অমলের নামডাক কমে গেছে। অভিনেত্রীটির নামডাক কোনো কালেই এমন কিছু ছিল না, এখন একেবারেই নেই। অভাবের তাড়নায় আজ এসেছিল অমল। তার মায়ের গহনা ভাগ তার চাই। উপেনবাবুর সঞ্চয় কিছু ছিল, তা তিনি বিমলকে দিয়েছিলেন বিদেশ যাত্রার সময়। তারপর অসুখে পড়লেন। স্কুলের প্রভিডেন্ট ফান্ডে তখনও কিছু ছিল, সেটা গেল চিকিৎসায়। এখন তো তিনি আফসোস করেন, কেন যে তিনি চিকিৎসায় মিছে টাকাগুলি খরচ করেছেন। শুধু প্রভিডেন্ট ফান্ডের টাকা নয়, স্ত্রীর গায়ের গহনাগুলিও গেছে এতেই। সুমতির কথা তিনি বড় একটা ভাবেননি ওর জন্মকাল থেকেই। উপেনবাবুর নিজের রং কালো, তা বলে সুমতির মতো এত কালো নয়। সুমতির মায়ের রং ছিল ফর্সা, বিমলের রং ছিল মা বাপ দুজনের রং মিলিয়ে একটা রং। অমলের রং মায়ের মতো, সে গৌর বর্ণ, দেখতেও সুপুরুষ। সুমতি রাত্রির মতো কালো রং নিয়ে জন্মালো। ওকে গড়বার সময় বিধাতা নামক যে দেবতাটির নাম শোনা যায়, তিনি বোধ করে নিষ্ঠুর কৌতুকরসে ডগমগ হয়ে উঠেছিলেন কোনো কারণে। তাই আমাবস্যার রঙের পাত্রটি থেকে তুলি তুলে নিলেন এবং গড়লেন ওকে মেয়ে করে। বিধাতা নামক দেবতাটির অস্তিত্ব প্রমাণ করতেই মেয়েটার জন্ম। শুধু তাই নয়, উপেনবাবুর কোনো ছেলের বুদ্ধি মোটা নয়, সুমতির বুদ্ধি মোটা ভোঁতা। প্রথম প্রথম উপেনবাবু মনে কল্পনা করতেন, মেয়েটিকে প্রাণ ঢেলে পড়িয়ে ওর জীবনে ওকে আমি দাঁড় করিয়ে দেব,
অন্তত স্কুল মাস্টারি করেও খেতে পারবে। কিন্তু আশ্চর্য, উপিনবাবু কোনো মতেই মেয়েটার মাথার ঘরের দরজা খুলতে পারলেন না। মনে হলো দরজাই নেই, একেবারে অন্ধের পৃথিবীর মতো ওর মস্তিষ্কটা, অথবা নিরেট একটা কিছু। শুধু বোকা নয়, বোবার মতো হাঁ করে বসে থাকত, কথার উত্তর দিত না। সব থেকে আশ্চর্যের কথা, তিরস্কারও ক্ষুব্ধ হতো না, অপলক স্থির দৃষ্টিতে থাকিয়ে থাকত। এ মেয়েকে বুঝতে পারতেন না উপেনবাবু। উপেনবাবু শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন বিমল থেকেই ওর একটা ব্যবস্থা হবে। বিমল যে একটা বড় চাকরি পাবে তাতে তার সন্দেহ ছিল না। অমল সম্পর্কেও তার আশা তো কম ছিল না। ভেবেছিলেন দুই ছেলে চাকরি করবে, তা থেকে একটা মধ্যবিত্ত পরিবারের চরিত্রবান মাঝারি ছেলে দেখে তার হাতে ওকে তুলে দেবেন, চাকরিটা বিমলের অধীনে করে দেবেন। তাতেই এই বোকা শামিল কালো মেয়েটার জীবন সহনীয় এবং নিরাপদ হবে। এছাড়া আর ভাবেননি কিছু তিনি। অবজ্ঞা এবং অবহেলাই করেছিলেন তিনি। মধ্যে মধ্যে দায়ী করতেন নিজেকে। বিমল এবং অমলের পর বছর 5 কোনো সন্তান-সন্ততি তাদের হয়নি। তারপর এই কালো মেয়েটি। বিমল ওকে স্নেহ করত। ওই স্থূল বুদ্ধি কালো বোনটি ছিল তার কাছে পোষা আদরের বিড়ালের মতো। ঘুরঘুর করত তার চারপাশে। বিমলের বই টেনে নিয়ে ছবি দেখত। বিমল ওকে পড়াবার চেষ্টা করত। অমল মারত। কালো মেয়েটা বোবা হয়ে তাদের দিকে তাকিয়ে থাকত। উপেনবাবু স্কুলে ওকে দিয়েছিলেন, কিন্তু স্কুলে ওর পড়া হলো না। ক্লাসে বারবার ফেল করায় এই শিক্ষাজীবী পরিবারটির সকল জনেই লজ্জা পেলেন। এমন একটা বিদ্যা গৌরবে গৌরবান্বিত বাড়ির উজ্জ্বল মার্জিত গৌর মুখে কালো মেয়েটি কালি দিলে বলেই মনে হলো সকলের, এমনকি মায়ের পর্যন্ত। এবং মেয়েটিকে 6 ক্লাস থেকে পড়া ছাড়িয়ে ঘরের কাজে নিয়োজিত করলেন। তারই সঙ্গে যতটুকু পড়া হয় হোক, আপন মনে যা ভালো লাগে পড়ুক। বাড়িতে বইয়ের খুব অভাব ছিল না। বিমল পরখ করে দেখেছিল সুমতি আর কি পারে। গান, নাচ, ছবি, কিন্তু কোনোটাতেই তার কোনো দক্ষতার লক্ষণ দেখা যায়নি। পায়ের গতি অস্বচ্ছন্দ, কণ্ঠস্বর কর্কশ না হলেও মধুর নয়, তারপর আড়ষ্ট। ছবির রেখার টান মোটা। উপেনবাবুর অদিষ্ট সেই মেয়ের হাতেই তাকে পড়তে হলো অসহায় শিশুর মতো। বিমল বিলেত গেল। মাস কয়েক পর অমল জেলে গেল। জেল থেকে ফিরল আর এক চেহারা নিয়ে। উপেনবাবু বাতে শয্যাশায়ী হলেন। একা গৃহিণী অসহায় দৃষ্টি মেলে তার বিছানার পাশে এসে সেদিন দাঁড়িয়েছিলেন। রেশন আনবার দিন 2 দিন আগে পার হয়ে গেছে। 2 দিন উপেনবাবু বিছানা থেকে উঠতে পারেননি। 2 দিন বাজার হয়নি। বাড়িতে কিছু নেই, কি হবে? কালো বোকা মেয়েটি এসে কাছে দাঁড়িয়েছিল। আমি যাব মা। তুই? তাহলে আমার আর ভাবনা ছিল কি বল? আমি পারবো বাবা। সে বাপের দিকে তাকিয়েছিল। উপেনবাবু তার দৃষ্টির মধ্যে কোনো বুদ্ধির দীপ্তির আকস্মিক স্ফুরণ দেখতে পাননি। দেখতে পেয়েছিলেন একটি গভীর আকুলতার আবেগ। ব্যঞ্জনাহীন বোকা বোকা চোখ দুটি তার ছলছল করছিল সেদিন।
উপেনবাবু সস্নেহে তার মাথায় হাত রেখে বলেছিলেন, পারবি, হ্যাঁ পারবি, দাও সুমতিকেই দাও, ও পারবে, ওর সঙ্গে খোকাকে পাঠিয়ে দাও। খোকা শ্যামল, তখন তার বয়স বছর 8। সুমতির বয়স 11। আশ্চর্য, সেই প্রথম দিন থেকেই মেয়েটি কাজে আজ পর্যন্ত ভুল করলে না। প্রতিটি কাজ, প্রতিটি হিসেব সুমতি নিখুঁতভাবে করে আসছে। তারপর বছর 2 আগে সুমতির মা মারা গেলেন। সুমতি সব করলে। প্রতিবেশীদের ডেকে, তাহাদের সাহায্যে গাড়ি ডেকে উপেনবাবুর সঙ্গে খোকাকে নিয়ে শ্মশানে গেল। অমলকে পাওয়া যায়নি, সে গিয়েছিল বম্বে না কোথায়। খোকাকে দিয়ে মুখাগ্নি করালো, শ্রাদ্ধের আয়োজন করল, পুরুত ডাকল, সবই সে করল। প্রতিবেশীরা সাহায্যে অবশ্য করেছিল, কিন্তু সমস্ত কিছুর কেন্দ্রে ছিল সেই। মায়ের মৃত্যুর পর একদিন এসে বললে, বাবা, আমাকে যদি একটু দেখিয়ে দেন তবে আমি পড়াশোনা করি। পড়বি? হ্যাঁ বাবা, পারবো আমি। পারুক বা না পারুক, চেষ্টাটা ত্রুটি ছিল না। আর 6 মাস হলো স্কুলে ভর্তি হয়েছে। 6 মাস আগে বলেছিল, বাবা আমাকে স্কুলে ভর্তি করে দিন না। ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন উপেনবাবু, কিন্তু সে ক্রোধ তিনি প্রকাশ করবার আগেই সুমতি বলেছিল, বিদ্যাপীঠের হেডমিস্ট্রেস ছেলেবেলায় আপনার কাছে পড়েছিলেন, প্রাইভেট পড়াতেন আপনি। তিনি আমাকে বললেন, তুমি উপেনবাবুর মেয়ে, তিনি কেমন আছেন? আমি সব বললাম। তিনি বললেন, তুমি এসো আমার স্কুলে, তোমাকে ভর্তি করে নেব। তোমাকে তো লেখাপড়া শিখতেই হবে, নইলে মাস্টারমশাই হবে কি? ছোট ভাইকে মানুষ করবে কি করে? তোমার বাবাকে বলো আমার নাম মলিনা সেন। তোমার বাবাই আমার নাম দিয়েছিলেন মলিনা। আমার নাম ছিল মিলি, অন্য নাম হয়নি। মাস্টারমশাই প্রথম দিন এসে বলেছিলেন, মিলি কি? মিলির মানে কি? তোমার নাম দিলাম মলিনা। রং তোমার ময়লা, তুমি মলিনা। ম্যাট্রিক দেবার সময় মিলির বদলে ফর্মে লিখলাম মলিনা। সেই থেকে মলিনা হয়ে গেলাম। বলো মাস্টারমশাইকে। মিলি সেন, মুখরা, চপলা, শ্যামলা রঙের মেয়ে। বাপ ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার। মনে পড়েছে, 1st ডিভিশনে ম্যাট্রিক পাশ করেছিল মিলি। মনের রাগটা তার নেমে গেল। মিলি তাকে মনে রেখেছে, তার প্রশংসা করেছে, তার মেয়ে বলে সমাদর করে নিতে চেয়েছে সুমতিকে। সুমতি আবার বললে, বাবা কি বলবো তাকে? হ্যাঁ পড়বি, পড়াবো বই কি। স্কুলে না পড়লে পড়ার ঠিক চার থাকে না। বলতে বলতেই হঠাৎ তাঁর একটা কথা মনে হলো। তিনি ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞাসা করলেন, মিলির সঙ্গে তোর দেখা হলো কোথায়? তার কাছে কি জন্যে গিয়েছিলি? একটু চুপ করে রইল কালো মেয়েটি। তারপর বললে, ওদের স্কুলের কাছে সরকারি ডেয়ারির দোকান খুলছে, সেখানে স্কুল কলেজের মেয়েদের নেবে। সকালে 2 ঘন্টা করে কাজ, হিসেব রাখা, কুপন হিসেব করে নিয়ে হিসেব মতো দুধ দেওয়া, 45 টাকা মাইনে। তাই আমি গিয়েছিলাম ওর কাছে। উপেনবাবু নির্বাক হয়ে গেলেন। মনে হলো
পা দুটো তো অনেক দিনই পঙ্গু হয়ে গেছে, আজ মস্তিষ্কটাও পঙ্গু হয়ে গেল। চোখ দিয়ে শুধু জল গড়াতে লাগলো অনর্গল ধারে। তাঁর চোখ মুছিয়ে দিয়ে কালো মেয়েটি বললে, কাঁদবেন না বাবা, শ্যামল উঁকি মেরে দেখেছে, ও ও কাঁদতে শুরু করবে। ভগবানকে ধন্যবাদ দিলেন উপেনবাবু। সুমতিকে এমন কালো করে পাঠিয়েছিলেন ভগবান শুধু তাঁরই জন্যে, শুধু তাঁরই জন্যে, নইলে আজ কি হতো তার। সেই কাজ করতে ভোরবেলা একবার যায়, 8টায় ফেরে সুমতি, আবার 10টায় গিয়ে ফিরে আসে 4:30, 5টায়। ভোরবেলা বের হবার আগেই সে স্নান করে উনুন জেলে চা করে বাপকে খাইয়ে যায়। জলখাবার রেখে যায় 2 টুকরো পাউরুটি, একটু মাখন, একটু চিনি। ভাইয়ের জন্য রাত্রের তৈরি রুটি এবং গুড়। মাসে 8 টাকা মাইনে ঠিকই ঝি রেখেছে একজন, দাসী তার নাম। সে এসে বাসন কখানা মেজে রান্নাশালা ধুয়ে উনুনে কলা চাপিয়ে রেখে চলে যায়। সুমতি এইভাবে দৃষ্টিকণ্টকিত সারাটা পথ অতিক্রম করে এসে বাড়ির দোরে একবার থমকে দাঁড়ায়, তারপর পিছন ফিরে তাকায়। ভুরু দুটি কুঁচকে ওঠে, দৃষ্টি তীব্র হয়ে ওঠে। এতক্ষণে সে রাস্তার দিকে তাকিয়ে দেখে, এখনো পর্যন্ত কি কেউ তাকে দেখছে। তারপর ঘুরে দাঁড়িয়ে কড়া নাড়ে। ওই 2 ঘন্টার মধ্যে রান্না করে বাবাকে এবং ভাইকে খাইয়ে নিজে খেয়ে আবার বের হয়, স্কুল যায়। সব দিন স্নান করে না। মেয়েটি কালো বলেই বোধ করি কালো চুল তার এক রাশি। রাশি বললে ঠিক হয় না, এক বোঝা। পিঠ ছাপিয়ে পাশে এসে পড়ে, ওদিকে যায় হাঁটুর কাছাকাছি। এলোখোপা পাতলে একটা তালের মতো প্রকাণ্ড হয়ে ওঠে। সাধারণত ও বেনি বাঁধে সেই জন্য। মহানগরীর পথ, এখানকার পথে লুব্ধজনের অভাব নেই। শোন দৃষ্টি প্রসারিত করে তারা দাঁড়িয়ে থাকে, ঘুরে বেড়ায়। কালো মেয়ের প্রতিও তাদের দৃষ্টি নিবদ্ধ হতে দ্বিধা করে না, কিন্তু নত দৃষ্টি মেয়েটির গতি তাতে ব্যাহত হয় না। ওর সর্বাঙ্গ জড়িয়ে যেন একটা বর্ম আছে, তাতেই প্রতিহত হয়ে ব্যর্থ হয় দৃষ্টির স্বরসন্ধান। দৃষ্টির তীরের মাথায় ইঙ্গিতের যে সূক্ষ্মাগ্র খোলাটি থাকে, সেটা যেন ঠোকর খেয়ে ভোঁতা হয়ে ধুলোয় মাটিতে পড়ে। কিন্তু তাতেও তারা দমে না। দৃষ্টির স্বর ব্যর্থ হলে তারা শব্দের স্বর নিক্ষেপ করে। ঠোঁটের ভিতর আঙুল পুড়ে সিটি মারে, গান গেয়ে ওঠে। কেউ কেউ পায়ে পায়ে আগে পিছু হাঁটতে শুরু করে। খানিকটা এসে দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়ে ফিরে যায়। কেউ বা পাশ দিয়ে যাবার সময় কিছু বলে যায়। একজন মাঝে মাঝে একেবারে তাদের বাড়ির গলির মুখ পর্যন্ত এসে থেমে যায়। গলির মুখে বড় রাস্তাটার উপরেই একটা পান সিগারেটের দোকান আছে। সেই দোকানে পান বা বিড়ি সিগারেট কেনবার অছিলায় দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যায়, তারপর বোধহয় চলে যায়। মধ্যে কয়েকদিন এক মোটরওয়ালা ছোকরা তাকে বিব্রত করেছিল। বিকালবেলা বাড়ি ফেরবার পথে তার সঙ্গে দেখা হতো। কোনোদিন গাড়িখানা দাঁড়িয়ে থাকতো ফুটপাত ঘেঁষে। সে স্টিয়ারিংয়ের উপর মাথা রেখে অলসভাবে সিগারেট টানত। কোনোদিন ফুটপাতে পায়চারি করত। মেয়েদের মতো বব করা চুল, খাপচানো নাক, বাটারফ্লাই গোঁপ, পরনে ঢিলে পাজামা, গায়ে রঙিন শার্ট,
পায়ে চকচকে জুতো, সিগারেট টানত। সুমতির চোখে মানুষ বড় পড়ে না, সে দেখে না কাউকে তার তাকিয়ে। এই লোকটিকে দেখেছিল, দেখতে বাধ্য হয়েছিল। একদিন হঠাৎ সামনে পড়ার ভান করে লোকটি তার পথ রুখে দাঁড়িয়েছিল। সুমতিকে থমকে দাঁড়াতে হয়েছিল এবং তার সেই ছেলেবেলার শুষ্ক দৃষ্টিতে সে তার আপাত মস্তক তাকিয়ে দেখেছিল। তার সে দৃষ্টিতে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পথ ছেড়ে সে ব্যস্ত হয়ে ওদিকে ফুটপাতের দিকে তাকিয়ে হাত তুলে নরেন নরেন বলে বার দুই কোনো কাল্পনিক নরেনকে ডেকেই তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়িটা চালিয়ে পালিয়েছিল। ডেয়ারির দুধ বিক্রির দোকানে আরও 3টি মেয়ে কাজ করে। তারা সুমতির থেকে বয়সে বড়। তারা পড়ে না, তারা চাকরিটা ছাড়াও অন্য চাকরি করে। শুনেছিল সুমতি যে এই কাজ পড়াশোনা যারা করে, অবস্থা খারাপ এমন মেয়েদেরই দেওয়া হবে। কিন্তু কাজ করতে এসে দেখলে তেমন মেয়ে সে একা। ঠিক তা নয়, প্রথম দিকে পড়ুয়া মেয়ে আরও 2জন ছিল, কিন্তু তারা কিছুদিন পরই কাজ ছেড়ে দিয়েছে। তাদের জায়গায় এরাই এসেছে। তারা গল্প করে, হাসে। তাদের মধ্যে নিরুপমা, সে একটা রেস্টুরেন্টে কাজ করে। ডিউটি তার 3টে থেকে 8টা। ফেরবার পথের বিচিত্র অভিজ্ঞতার গল্প করে, মধ্যে মধ্যে হাসে। কমলা বলে মেয়েটির একটি ছেলে আছে, দেখতে ছোটখাটো, বেনি ঝুলিয়ে আসে। দেখে মনে হয় কুমারী মেয়ে। সে বিধবা। তার গল্প শুধু এককালে তার কত অবস্থা ভালো ছিল তার। মীরা গুহ, তার চোখে চশমা, শ্যামবর্ণ রং, কিন্তু সুশ্রী মেয়ে। সে গল্প করে সিনেমা স্টুডিওতে সে যায় আসে, সিনেমায় নামবে সে। ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রীদের নাম আর তাদের কথা। ওরই মধ্যে নিঃশব্দে প্রায় কাজ করে যায় সুমতি। মধ্যে মধ্যে মীরা বলে, তুমি কিরকম সুমতি? কেন? না, এইরকম ভাবে তাকিয়ে কথা বলো না তুমি, এরকম তাকালে ভয় করে। হাসতে চেষ্টা করে সুমতি। হাসোই না, একটু মন খুলে। নিরুপমা বলে, আমার সঙ্গে একদিন আসবে তুমি সুমতি, দেখো তোমার মুখে হাসি ফুটিয়ে দেব। নীরবে ঠিক সেই দৃষ্টি মেলে চেয়ে থাকে সুমতি। নিরুপমা ভয় পায় না, ভয় পাবার মেয়ে সে নয়। অনেক ভয় এবং ভয়ঙ্কর সে দেখেছে। বলে, এসো না একদিন সন্ধ্যের পর আমার রেস্টুরেন্টে। এরই মধ্যে খদ্দের এসে দাঁড়ায়। খালি বোতল এবং খানকয়েক কুপন টেবিলের উপর রেখে বলে, শ্যামবাজার স্ট্রিট। সুমতি হেঁট হয়ে ভর্তি দুধের বোতল বের করে টেবিলে নামিয়ে দেয়। বাড়িতে কিছু কমপ্লেন করছে, দুধ মাপে কম হচ্ছে। নিরুপমা বলে, কি করব বলুন আমরা? সিল করা বোতল, সেখান থেকে মেপে সিল করে পাঠায়। মীরা বলে, আপনারা রিটিন কমপ্লেন করুন, আমরা পাঠিয়ে দেব। সুমতি বলে, পাউন্ডের মাপ আর শেডের মাপে একটু তো তফাৎ হবেই, এ তো পাউন্ডের মাপ। খরিদ্দার এসব কৈফিয়তে খুশি হয় না, বিরক্ত হয়েই চলে যায়। নিরুপমা হেসে বলে, যা হোক, ভদ্রলোকের কল্যাণে সুমতি আজ কথা বলেছে। সুমতি মুহূর্তের জন্য চমকে ওঠে। তারপরই তার সেই স্বভাবসিদ্ধ নিষ্পলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। কি বলে ওর দৃষ্টি সে কেউ বুঝতে পারে না, সুমতি নিজেও পারে না। তখন নিরুপমা মীরা চলে গেছে।
ওদের দুজনের খুব ভাব, যাবার সময় নিত্যই প্রায় একসঙ্গেই দুজনে যায়। কমলা বলল, তুমি এমন করে তাকিয়ে থাকো কেন সুমতি? সুমতি প্রশ্ন করল, কেমন করে? কেমন করে? হাসল কমলা। যেমন করে তাকাও সেইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে তাকালে বুঝতে পারবে। হঠাৎ, না হঠাৎ নয়, ধীরে ধীরেই হয়তো বটে, কি যেন হলো সুমতির। জীবন যেন উদ্বেগ কাতর হয়ে উঠল। কারণে অকারণে সে অন্তরে অন্তরে অধীর হয়ে উঠল। ম্যাট্রিক পরীক্ষা তার সামনে, পড়ার সময় নেই। কাজকর্মের অবসরে যেটুকু সময় রাত্রে, তার মধ্যেও সে অপরিসীম ক্লান্তি অনুভব করে। পড়তে গিয়ে অবশ মনে বসে থাকে। কি হয়, কি ভাবে বুঝতে পারে না। কখনো কখনো কান্না আসে, নীরবে নির্জনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। উপেনবাবু সেদিন ভোরবেলাতেই ওকে ডাকলেন। সুমতি স্নান সেরে ভিজে চুলের রাশি পিঠে এলিয়ে রুটিতে মাখন চিনি মাখাচ্ছিল। মাখনটা তার জোটে এই ডেয়ারিতে চাকরি কল্যাণে। ওই চাকরি করে বলে সস্তায় পায়, সামান্য কিছু এমনিও পায়। সে বন্দোবস্ত করে নিরুপমা। মাখন, চিজ, ক্রিম এসব নষ্ট হয়ে যাওয়ার একটা খাত আছে। সেই খাতের হিসাবটা খাতায় নিপুণভাবে নিরুপমা কষতে পারে। উপেনবাবু ডাকলেন, সুমতি। সুমতি তার দিকে ফিরে তাকালো। এখানে আয়, শোন। রুটির পাত্রটা হাতে নিয়ে সে এসে বাবার কাছে দাঁড়ালো। শ্যামল বলছিল তুই কাঁদছিলি কাল, কেন সুমতি? সুমতির সমস্ত শরীরটা যেন হিম হয়ে গেল। ঝিমঝিম করে উঠল সর্বাঙ্গ। ভয় পেল সে। শুধু কালই নয়, শ্যামল বললে আজকাল মধ্যে মধ্যে তুই কাঁদিস এমনি করে। কি হয়েছে রে? সুমতি আবার ঝরঝর করে কেঁদে ফেলল। বললে, আমি যে পড়তে পারছি না বাবা। তার পিঠের ভিজে চুলের পর হাত বুলিয়ে দিয়ে উপেনবাবু বললেন, ডেয়ারির কাজ থেকে মাস দুয়েক ছুটি নে তুই। সামনে এক্সামিন, আমি তোকে পড়াবো। ছুটির ব্যবস্থা কর তুই। চুপ করেই দাঁড়িয়ে রইল সুমতি। উপেনবাবু আবার বললেন, না করিস নে, বয়স হয়েছে মা, বড় হচ্ছিস। ফেল করলে এরপর তোর নিজেরই লজ্জা করবে পড়তে, উৎসাহ ভেঙে যাবে। ছুটির দরখাস্তই সে করল। সেই দিনই বাড়ি ফিরে এলো একটু খুশি মনে। উপেনবাবু বললেন, এই চিঠিখানা মিলিমাকে দিবি, বুঝলি? একখানা চিঠি দিলেন তার হাতে, খামে আটা চিঠি। চিঠিখানা পড়ে মিলিসেন বললেন, তাই হবে, তুমি 1 মাস আমার কাছেই থাকবে। সুমতি অবাক হয়ে গেল। চিঠিতে তার বাবা কি লিখেছিলেন সে তা জানত না, তাই অবাক হয়ে গেল। কথাটা এই, উপেনবাবু ভেবে দেখেছেন সুমতি তাকে এমনই ভয় করে সেই ছেলেবেলা থেকেই, যার জন্যে তিনি প্রাণপণ করেও চেষ্টা করলে ওকে তৈরি করতে পারবেন না। যে অসংকোচ স্বাচ্ছন্দ্যের মধ্যে শিক্ষা গ্রহণ করলে সেটা নেওয়া যায়, মনে থাকে, সেই অসংকোচ স্বাচ্ছন্দ্য সুমতির আসবেই না তার সামনে। তাছাড়া তিনিও এই রোগের মধ্যে খিটখিটে হয়ে উঠেছেন। তার পক্ষেও সুমতির বুদ্ধির স্থূলতা সহ্য করা সহজ হবে না। তাই তিনি পুরনো ছাত্রীর কাছে মেয়ের জন্য এই অনুগ্রহ ভিক্ষা করলেছেন। সুমতি বললে, সে কি করে হবে বাবা? আপনার খোকার খাওয়া দাওয়া?
সে ব্যবস্থা আমি করেছি মা। ঘোষেরা 1 মাস আমাদের খাবার দিয়ে যাবে, রেশন দেব, আর দুজনের জন্য 1 মাসে 30 টাকা দেব। ওরা ওতেই রাজি হয়েছে। এক্সামিনের পর সুমতি বাড়ি ফিরে এলো। এর মধ্যে একেবারে আসেনি তা নয়, 3-4 দিন এসেছে। এক্সামিন আরম্ভ হওয়ার আগের দিন সন্ধ্যাতেও সে এসেছিল বাবাকে প্রণাম করতে। অপরাহ্ন বেলা দরজাটা খুলে দিয়ে শ্যামল দিদির মুখের দিকে তাকিয়ে রইল। সুমতি প্রশ্ন করলে, কিরকম হয়ে গেছিস তুই? কিরকম? সবিস্ময় এবং সকৌতুকে হাসি ফুটে উঠল কালো মেয়েটির মুখে। কি জানি, কিন্তু আর এক রকম, খুব ঠ্যাঙা দেখাচ্ছে। বাবাও বললেন তাই। রোগা হয়ে গেছিস রে, খুব খেটেছিস না? চুপ করে রইল সুমতি। বুকের ভিতরটা কেমন করে উঠল। খাটতে চেষ্টা সে করেছে, কিন্তু খাটতে পারেনি। সেই যে তার কি ক্লান্তি এসেছে, কি অনিদ্রা এসেছে, কি উদ্বেগ তাকে পীড়িত করেছে, এর জন্যই সে কিছু করতে পারেনি। শুধু অনর্গল চিৎকার করে পড়েছে আর পড়েছে, কিন্তু মাথায় ঢোকেনি, মনে থাকেনি। সুতরাং কি বলবে সে? বাবা বললেন, যা স্নান করে ফেল, কয়েকদিন খুব ঘুমিয়ে নে। আজ ওদের বাড়ি থেকেই খাবার আসবে, কাল থেকে আমাদের যা হয় করবি। স্নান সেরে চুল আঁচড়াচ্ছিল সুমতি। শ্যামল বসে পড়ছিল। হঠাৎ সুমতির চোখ পড়ল শ্যামল তার দিকেই তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই শ্যামল চোখ ফিরিয়ে নিল। ভ্রু কুঞ্চিত করে সুমতি বললে, শ্যামল? শ্যামল উত্তর দিলে না, ঘর থেকে বেরিয়ে চলে গেল। দোকানে নিরুপমা নেই। তার পা ভেঙেছে বুঝি, কোথায় কার সঙ্গে মোটরে বেড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। মীরা তাকে সাদরে আহ্বান করতে গিয়ে থমকে দাঁড়ালো। সবিস্ময় তার মুখখানি 2 হাতে ধরে আদর করে বললে, কেমন সুন্দর হয়ে উঠেছে সুমতি। সুন্দর? আমি? হেসে ফেলল সুমতি। আরে বাপরে, তুমি হাসতে শিখেছ সুমি। লজ্জায় এবং অপরূপ এক অনুভূতিতে সুমতি কেমন হয়ে গেল। পরক্ষণেই সে যেন কিসের চিন্তায় মগ্ন হয়ে গেল। তার মনে পড়ে গেল মলি দিদির বাড়িতে বড় আয়নায় নিজের ছবি দেখেছিল। দিনের পর দিন সে দেখেছে নিজেকে। কালো মেয়ে, কিন্তু কি সুন্দর সে কালো মেয়ে। ঠিক এই মুহূর্তেই একখানা মোটর হর্ন দিয়ে এসে দাঁড়ালো দোকানের সামনে। সুমতি চকিত হয়ে দেখল সেই ববছাঁট চুল, বাটারফ্লাই গোঁফ ভদ্রলোক। গাড়ি থেকে নেমে দোকানে ঢুকে বলল, মাখন 1 পাউন্ড। কমলা বের করে দিল 1 পাউন্ড মাখন। মীরা মেমো লিখল। ভদ্রলোক নোটকেস খুলে 1 গোছা নোট বের করে বেছে 5 টাকার নোট একখানা বের করে দিল সুমতির হাতে। সঙ্গে সঙ্গে বললে, আপনি বুঝি নতুন এলেন এখানে? সুমতি প্রখর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। নোটখানা এগিয়ে দিল মীরার হাতে। দোকান বন্ধ করে বাড়ি ফেরবার পথে ঠিক সেইখানে মোটরখানা দাঁড়িয়েছিল। একটু দূর থেকেই গাড়িখানা দেখতে পেল সে। আজ তার হাত পা ঘামতে লাগলো। বুকের ভেতরটা কেমন করে উঠল। সে থমকে দাঁড়িয়ে গেল। একখানা বাস আসছিল। চিৎকার করে উঠল, রোখো রোখো। রুকল বাসখানা। উঠে পড়ল সে। বাসখানা চলল, গাড়িখানাও আসছে। বুকের ভিতরটায় যেন রেলগাড়ি চলছে। তার ঝাঁকুনিতে সুমতির স্নায়ুশিরা
সমস্ত ঝাঁকি খেয়ে যেন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। হাত পা ঘামছে, কপালে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমছে, হাঁপাচ্ছে সে। উফ, কতক্ষণে সে বাড়ি গিয়ে পৌঁছবে। বাস থেকে নেমে সে দ্রুত পদে বাড়ির দিকে চলল। হঠাৎ একবার আপনার অজ্ঞাত শাড়ি পিছনের দিকে তাকালো। হ্যাঁ, সে আসছে, গাড়িটা মোড়ে রেখে আসছে। বাড়ির কড়াটা সে প্রচণ্ড জোরে নেড়ে দিলেই, শ্যামল, শ্যামল। পিছনে রাস্তার উপর একটা সিজ বাজতে বাজতে চলে গেল। তাকালে না সে। শ্যামল দরজা খুলতেই সে যেন ছুটে গিয়ে ঘরের ভিতর তক্তপোষের উপর উপর হয়ে পড়ল। কি হলো দিদি? কিছু না। শ্যামল একটু চুপ করে থেমে বললে, বাবা আজ কাঁদছিলেন দিদি। কেন? কি জানি, তা জানি না। আমাকে বললেন বিশ্বাসবাবুকে ডাকতে, আমি ডাকলাম। কি কথা বলছেন দরজা বন্ধ করে? দরজা বন্ধ করে কথা বলছেন? বুকটা থরাস থরাস করতে লাগলো। সুমতি সন্তর্পণে উঠে দরজায় কান পেতে দাঁড়ালো। বাড়িটা ছাড়া তো কিছু নেই, ওর বিয়ে আমাকে দিতেই হবে। বড্ড বড় হয়ে গেছে, আমার আরো আগে চেষ্টা করাই উচিত ছিল। আপনি খদ্দের ডেকে দিন। সুমতি এক পা করে পিছিয়ে এলো। সে ভয় পেয়েছে, বড্ড বড় হয়েছে ও। সে বড্ড বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়েছে। শুধু বড়ই নয়, এমন কালো রূপ তার কোথায় ছিল? কেমন করে সর্বাঙ্গ ঘিরে ফুটে উঠল। সমস্ত ভিতর বাইর তার থরথর করে কাঁপছে। ও ঘরে বাবার নাক ডাকছে। এই একটা সময় তার ঘুম গাঢ় হয়, নাক ডাকে। দুই ঘরের দোরের কাছে শ্যামল ঘুমোচ্ছে। সুমতির ঘুম নেই। সে উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে, ভাবছে। সে বড্ড বড় হয়ে গেছে, অপরূপ রূপ হয়েছে তার। অনন্ত উল্লাস, দুরন্ত ভয়, উদ্বেগের মতো একটা অনুভূতিতে সে আচ্ছন্ন হয়ে গেল। বুকের ভেতর উদ্বেগ, মাথার মধ্যে অসীম শূন্যতা। সে উঠে এসে দাঁড়ালো বাইরের একফালি বারান্দায়। চৈত্র মাস, ঈষদুষ্ণ হাওয়া বইছে। মাথার উপরে চাঁদ ভাসছে। চাঁদের আলোয় উড়ে বেড়াচ্ছে বড় কালো রঙের একটা প্রজাপতি। প্রাচীরের ইটের ফাঁকে কোথায় ঝিঁঝি ডাকছে। হঠাৎ সে চমকে উঠল। বাইরে শিসের শব্দ উঠছে, সঙ্গে সঙ্গে জুতোর শব্দ উঠছে। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। ভয় সে অধীর হয়ে গেল। উপর হয়ে শুয়ে পড়ল রোয়াকের উপর। তার বুকের ভিতর তার চেতনা যেন কালো সমুদ্রের মধ্যে ডুবে তলিয়ে চলেছে সেই আদিম কালে। কাল থেকে কালান্তর পশ্চাতে, তারও পশ্চাতে আর এক কালান্তরে, আরও পিছনে প্রস্তর যুগে, অরণ্য যুগে ঘন বৃক্ষপল্লবে ঢাকা অন্ধকার অরণ্যভূম। তার মাথার উপর আকাশ, নক্ষত্র, জ্যোতির্মণ্ডল ঢাকা পড়েছে বনস্পতির শাখা পল্লব এবং লতাজালের ঘন বেষ্টনীতে। রাত্রিকালে ঘন অন্ধকারে যেন ছায়া মূর্তির মতো বিচরণ করে বেড়াচ্ছে কৃষ্ণাঙ্গী তরুণী। চোখ দুটি শুভ্রচ্ছদের নিচে চোখের তারায় বিচ্ছুরিত হচ্ছে ব্যাঘ্রীর অন্ধকারভেদী দৃষ্টি। কোন দূরান্তর থেকে ভেসে আসছে কোন ইশারা। গাছের শাখায় আলোড়ন হচ্ছে।
তরুণী লুকোচ্ছে বৃক্ষকাণ্ডের আড়ালে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে কি আসছে, সরীসৃপ, চতুষ্পদ অথবা পেশিবহুল বাহু কোনো মানুষ চলে আসছে গাছে গাছে। নাক দিয়ে নিঃশ্বাস টানে জোরে জোরে। কিসের গন্ধ? সুমতি সেন্টের গন্ধ পাচ্ছে। ধীরে ধীরে চেতনা তার আবার উপরের দিকে উঠতে লাগল। সমুদ্রের তলদেশের অক্টোপাস উদ্যত পাশ থেকে পাশ কাটিয়ে কত প্রবালকীটের গড়া স্বপ্নরাজ্যের মধ্য দিয়ে সে উঠতে লাগল। স্মরণ করল সে কত যুগের কত কাহিনী। উঠল সে উপরে। মাথার উপরে জ্যোতির্মণ্ডল, চাঁদ ঝলমল করছে। ওই দূরে শুক্রাচার্য ধকধক করছে। ওই কালপুরুষ, ওই লুব্ধক, ওই সপ্তর্ষি, ওই অরুন্ধতী, ওই ধ্রুব। জোয়ার জাগছে সমুদ্রে। সে চাঁদের কাছে পৌঁছে দিতে চায়, ওই জ্যোতির্লোকে পৌঁছে দিতে চায় কালো মেয়েটিকে। সুমতি বারবার ঘাড় নাড়ল, বারবার। তার চুলের রাশি খুলে পড়ল, তাকে যেন আবৃত করে দিল। সে নিজেকে বুঝেছে, নিজেকে সে জেনেছে। ধীরে ধীরে চাঁদ ঢলে পড়ল পশ্চিম আকাশে। মহানগরীর প্রাসাদ শিখর বৃক্ষশীর্ষের ওপারে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ল। মাটিতে জাগল অন্ধকার। আকাশে পূর্ব দিগন্ত হল অন্ধকার। মধ্যাকাশে জ্যোৎস্নার আভা রক্তাভ হল, ক্রমে সে ম্লান হল। অগণিত তারা ফুটল আকাশে। রাত্রি অন্ধকার হয়ে হয়ে উঠল তামসী। পূর্ব দিগন্তের আলোকে তপস্যায় মগ্ন হল। ঘুমিয়ে পড়ল সুমতি। সকালে ঘুম ভাঙল তার শ্যামলের ডাকে। দিদি, দিদি। ঘর থেকে উপেনবাবু বললেন, কে? সুমতি কোথায়? এই বাইরে শুয়ে আছে। বাইরে? রোয়াকে? সুমতি? সুমতি? জেগে উঠল সুমতি, কিন্তু ধর্মর করে উঠে বসল না, লজ্জিত হল না। ধীরে ধীরে কালো চুলের রাশি সম্বৃত করে বেশবাস সংযত করে উঠে বসল। হাতে জড়িয়ে চুলগুলি এলো খোঁপায় বেঁধে নিল। সুমতি? সুমতি ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো বাপের পায়ের দিকে, তার চোখের সামনে। বাইরে শুয়েছিলে কেন সুমতি? বড় হয়েছ মা, এ তো ঠিক নয়। গরমের সময় গরম তো লাগবেই। চুপ করে দাঁড়িয়ে রইল সে। যাও, স্নান সেরে ফেলো, তোমার দোকানের দেরি হয়ে যাবে। তবু সে চুপ করে দাঁড়িয়ে থাকল। সুমতি? বাবা। দাঁড়িয়ে কেন মা? অকস্মাৎ সুমতি তার পঙ্গু পা দুটির উপর উপুর হয়ে পড়ে কাঁদতে লাগল। সুমতি, কি হলো? আমার বিয়ে দেবেন না বাবা? না না বাবা, আমি কালো না। তারই অপরূপ কালো রূপকে যে ভালোবাসবে, তার জীবনে যে উদিত হবে, সে হবে শ্রেষ্ঠ রূপবান। তার প্রতীক্ষা করবে সে, রাত্রির মতো সূর্যের তপস্যা করবে সে। কালো মেয়ে গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তা যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।